তৃণমূল কংগ্রেসের আমলে নিয়োগ মানেই তো দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের আমলে অবৈধ নিয়োগ, অবৈধভাবে চাকরি চুরি করাটাই তো আইনি বৈধতা, আইনি স্বীকৃতি পেয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে বেড়াতে এসেছিলেন তৃণমূল থেকে, তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি বনসহায়ক দপ্তরের চাকরি চুরিতে অনুমোদন দিয়েছিলেন। কোনো পার্থ চট্টোপাধ্যায় নয়, পার্থ চট্টোপাধ্যায়ের অত মুরদ নেই। চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি চুরিতে অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে কটা মাথা ছিল? কি করে একটা হলুদ জামা পরে, হলুদ পাঞ্জাবি পরে ব্রাত্য বসু বলতে পারেন চাকরিটা তৃণমূলের ছেলেরাই পাবে, আমি দেবো, কিভাবে দেবো বলবো না। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, শুক্রবার শিক্ষা দুর্নীতি তদন্তের সিবিআইয়ের যে মামলা, তার সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং প্রথম সাক্ষী হিসেবে আদালতে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল আমলের প্রথম এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তিনি বলছেন যে আমাকে বেআইনি চাকরি দিতে বলা হয়েছিল এবং তিনি আরো বলছেন যে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ তৈরি করেছিলেন এবং চাপের জন্যই তিনি নাকি পদত্যাগ করেছিলেন। তো এতে আশ্চর্য বোধ করার কি রয়েছে? তৃণমূল কংগ্রেসের আমলে নিয়োগ মানেই তো দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের আমলে অবৈধ নিয়োগ, অবৈধভাবে চাকরি চুরি করাটাই তো আইনি বৈধতা, আইনি স্বীকৃতি পেয়েছে। এটা তো আজকে নতুন কোনো কথা না। আপনি বলুন, আজকে পাড়ার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন, 5-6 বছরের ছেলে মেয়েদেরকে প্রশ্ন করুন যে পশ্চিমবঙ্গে চাকরি চোরকে, তারাও বলে দেবে চোখ বন্ধ করে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূলের মডেলই হচ্ছে টাকা তোলার মডেল। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলবো, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা তুলবো, 100 দিনের কাজে টাকা চুরি করব। টাকা চুরি করাটা একটা সর্বভুক রাজনৈতিক দলের যে চরিত্র হয়, তৃণমূলের তাই চরিত্র। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন কি রয়েছে? পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, এরা সকলেই তৃণমূলের সিস্টেমটাই তো চাকরি চুরির সিস্টেম। যে সেই চুরিতে সামিল হবে না, সে তৃণমূল করতে পারবে না। আপনি আজ চাকরি চুরির ক্ষেত্রে নতুন বলছেন, বনসহায়ক দপ্তরে তো একই কাহিনী আমরা শুনেছিলাম। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে বেড়াতে এসেছিলেন তৃণমূল থেকে, তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি বনসহায়ক দপ্তরের চাকরি চুরিতে অনুমোদন দিয়েছিলেন। মানে বিভিন্ন জেলার থেকে নেতারা কোটা সিস্টেমে ওনার কাছে নাকি চাকরির কথা বলে পাঠাতেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে সেই বনসহায়ক দপ্তরে দুর্নীতি করতেন। তো তৃণমূল কংগ্রেসের তো সামগ্রিক এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সাধারণ ঘরের ছেলে মেয়েরা, বাঙালি ঘরের ছেলে মেয়েরা পড়াশুনো শিখবে, পড়বে, লেখাপড়া করেও তারা চাকরি পাবে না। তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে, মানে মোটা মোটা বান্ডিলের টাকা নিয়ে, সেই টাকা দিয়ে তার চাকরিগুলোকে বাজারের আলু, পটল, ঝিঙে, কুমড়ো, ডাঁটার মতো বিক্রি করবে। এটাই তো হয়ে গেছে। এটা আপনি নতুন কি আছে? আমরা বলে বলে ক্লান্ত, পশ্চিমবঙ্গের মানুষ শুনে শুনে ক্লান্ত, তৃণমূল ক্লান্ত নয়। তৃণমূল এখনো মানে এন্তার দুর্নীতি করছে। এত দুর্নীতির পর আপনি দেখলেন না ম্যাকাউট ইউনিভার্সিটিতে 850 কোটির দুর্নীতি করেছে এরা। মানে যেখানে প্রযুক্তিগত শিক্ষায়, মানে পড়াশুনো করতে, টেকনোলজিতে যারা একটু মানে নিজেদেরকে টেকনোলজিক্যালি, মানে ইঞ্জিনিয়ারিং বলুন বা এডুকেশন বলুন, সেখানে যারা একটু পড়াশুনো শিখে, একটু প্রযুক্তিগত বিদ্যায় শিক্ষিত হয়ে কোনো একটা টেকনিক্যাল জব করতে চায়, সেই ইউনিভার্সিটিতে 850 কোটির দুর্নীতি করে রেখেছে। তো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং এই সমগ্র বিষয়টা, এই যে পার্থ, মুকুল, এই যে চন্দ্রনাথ, এত নাম আসছে, কেউ নয়, এর একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মাথা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দিনের আলোর মতো পরিষ্কার, এটা দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেছে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন কার বুদ্ধিতে, কোন মন্ত্রিসভার অনুমোদনে, কাদের বিধায়করা হাত তুলে বলেছিলেন হ্যাঁ যে সুপার নিউমেরিক পোস্টের একটা অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বৈধভাবে আবার চাকরিতে পুনর্বহাল করার এই প্রচেষ্টা কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলো লাগে টাকা দেবে গৌরী সেনের মতো। টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে, মমতা ব্যানার্জির তো যাচ্ছে না। সুতরাং আমার আপনার ট্যাক্সের টাকায় দুর্নীতি করতে, চুরি করতে, অযোগ্য অশিক্ষিতদের বেতন দিয়ে শিক্ষক বানিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাইছি, আপনার যে দর্শকরা রয়েছেন, যারা আজকে তার ছেলেকে মেয়েকে পড়াশুনো শেখাচ্ছেন, বলছেন বাবা ভালো করে পড়ে একটা স্কুল টিচার হবি, পড়ে একটা অধ্যাপক হবি,
আপনি ছেলে মেয়েদেরকে আর কোন মুখে বলবেন? আর কোন মুখে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো করে পড়ার কথা বলবেন? বলছে ভালো করে, আপনার ছেলে মেয়েরাই তো জবাব দেয় ভালো করে পড়াশুনো করে কোনো লাভ নেই, 10-15 লাখ টাকার ঘুষ রেডি রাখো, তাহলে হয়তো গ্রুপ সি গ্রুপ ডিতে আমাকে ঢোকাতে পারবে। আর যদি ওই টিচার প্রফেসর বানাতে চাও তাহলে 25 থেকে 30 লক্ষ টাকা ঘুষের ব্যবস্থা করে দাও। মা বাবাকে আজকে জবাব দিয়ে দেবে বাংলার ছেলে মেয়েরা। কারণ এটাই তো হয়ে গেছে, পশ্চিমবঙ্গে পড়াশুনোর কোনো দাম নেই। হীরক রানীর রাজত্বে আমরা রয়েছি, যেখানে আমরা শুনি যে কুণাল ঘোষ হাপুস নয়নে কাঁদতে কাঁদতে একটা সময় বলেন, যখন লোকসভা ভোটের আগে ওনার পদমুক্তি ঘটে যায়, যে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির খবর গোটা মন্ত্রিসভা জানতো, দল পুরো বিষয়টা জানতো। তো এটা যে নতুন কি, তৃণমূল এখন মনে করে নিয়েছে যে চাকরি চোরের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ববি হাকিমও বলেছে যে একা পার্থ চট্টোপাধ্যায় যুক্ত না, এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, মন্ত্রিসভার যৌথ দায়িত্ব ছিল, যৌথ সিদ্ধান্ত ছিল। এরপর চোরেদের মন্ত্রিসভা, চোরেরা চাকরি বিক্রি করেছে, শিক্ষা বিক্রি করেছে, এটা আর বাঙালির কাছে নতুন কোনো খবর নেই। এরপরেও যারা এই নিজের আঙ্গুল দিয়ে ভোটটা দেবে তৃণমূল কংগ্রেসকে, ইভিএম এ বোতাম টিপবে তৃণমূল কংগ্রেসকে, তারা তার ছেলে মেয়ের গলা টেপার অপরাধ করবে। গলা টিপে তার ছেলে মেয়ের ভবিষ্যৎকে নষ্ট করার, সেই জীবন নষ্ট করার অপরাধ করবে। আজকে কি ঘটছে শিক্ষাঙ্গনে? ইউনিভার্সিটি গুলো বন্ধ, কলেজগুলো বন্ধ। কোন কলেজে সলসলা বাড়িতে যান, 12 জন মাত্র ভর্তি হয়েছে উত্তরবঙ্গে একটা কলেজে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? 8,500-এরও বেশি স্কুল কার্যত বন্ধ হয়ে রয়েছে, 2,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। এরপর বাঙালি হিসেবে আর আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাবেন, আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারবেন, হ্যাঁ আমি রবীন্দ্রনাথের জাতির উত্তরাধিকার বহন করছি, আমি বিদ্যাসাগরের জাতির উত্তরাধিকার বহন করছি? একেবারে চিত্তরঞ্জন মণ্ডল তিনি আরো বলেছেন যে ওনাকে একবার বাড়িতে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে থেকে চাপ সৃষ্টি করেছিলেন, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করেছিলেন। কোনো পার্থ চট্টোপাধ্যায় নয়, পার্থ চট্টোপাধ্যায়ের অত মুরদ নেই। চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি চুরিতে অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে কটা মাথা ছিল? এই তৃণমূল কংগ্রেস দলে একটাই তো পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তো 294টা কেন্দ্রের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের দলের প্রচারে বাংলার মুখ। তিনিই তো নিজেকে ঘোষণা করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল সরকার। তো এই জায়গায় একা পার্থ চট্টোপাধ্যায় বা কোনো ছোটখাটো মানে পুচকি নেতাদেরকে ধরে লাভ আছে? পার্থ চট্টোপাধ্যায় বোর্ডে, আমি আবারও বলছি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, কিন্তু তার একার কোনো না। আজকে কি করে একটা হলুদ জামা পরে, হলুদ পাঞ্জাবি পরে ব্রাত্য বসু বলতে পারেন চাকরিটা তৃণমূলের ছেলেরাই পাবে, আমি দেবো, কিভাবে দেবো বলবো না, এই যে এরকম করে গলার একদম স্বর ফুলিয়ে বলে দিল। তো এরপরেও মুখ্যমন্ত্রী তাকে কেন শিক্ষামন্ত্রী রেখেছেন? মুখ্যমন্ত্রী চান চাকরি চুরি হোক, মুখ্যমন্ত্রী চান শিক্ষিতরা বেকার থাক, অযোগ্যরা চাকরি পাক। পরিষ্কার করে বলুন, চাকরি চোরের নাম মমতা ব্যানার্জি। একেবারে আমরা যেটা আরো জানতে পারছি, 2016 যে এসএসসি যে নিয়োগ দুর্নীতি মামলায় তার চার্জশিট সিবিআই দিয়েছে, এবং সেখানে বিস্ফোরক তথ্য আমরা যেটা জানতে পারছি যে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে মানে পর্ষদের আধিকারিকদের চাপ দিয়ে 183 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং এই তালিকা নাকি ওনার বাড়িতে তৈরি হয়েছিল। এই নাকতলার বাড়িতে 183 জনের যে চাকরি হলো, আমি একটা কথা বলছি, একটা চাকরিও না মন্ত্রী দিতে পারেন না ফিনান্স ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স ছাড়া, কারণ তাকে তো বেতন দেবে রাজ্যের অর্থমন্ত্রক। তো অর্থমন্ত্রকের দায়িত্বে তো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রক তার মানে এই পুরো ব্যাপারটাকে তদারকি করেছে। নাকতলার বাড়িতে লিস্ট হতে পারে, লিস্টে শিলমোহর পড়েছে, ছাপ পড়েছে কালীঘাটের বাড়িতে, মাথাটাকে ধরুন। আমি তদন্তকারী সংস্থাকেও বলবো, আদালতকেও বলবো, আপনারা সব বুঝছেন যখন, মাথাটাকে ধরুন। আদালতের তত্ত্বাবধানে তো এই তদন্তটা চলছে। আদালতকে আমার অনুরোধ রয়েছে যে আপনারা যখন বুঝতে পারছেন এই সামগ্রিক বিষয়টা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে বসে করেছে, নাকতলার বাড়িতে বসে মন্ত্রিসভার সিদ্ধান্ত হতে পারে। একা নাকতলার বাড়িতে বসে 183 জনের তালিকা করে দিলেন। ফিনান্স ডিপার্টমেন্টের কোনো ক্লিয়ারেন্সটা কোন বাড়িতে বসে হয়? ফিনান্স ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সটা হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে বসে।
সুতরাং মমতা ব্যানার্জিকে এই তদন্তের আওতায় আনতে হবে, এবং এটার পরেও কিছু হবে না। মমতা ব্যানার্জিও হয়তো ধরুন নিয়োগ দুর্নীতিতে জেলে চলে গেলেন, কিন্তু তারপরেও যদি বাংলার মানুষ ড্যাং ড্যাং করে তৃণমূলকে ভোট দেন, সেই 40-45% মানুষের কাছে প্রশ্ন, আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, আপনি যে কোনো সম্প্রদায়ের যে কোনো জাতির মানুষ হতে পারেন, কিন্তু আপনি কি চান আপনার ঘরের ছেলেটা মেয়েটা কি থাকবে? বেকার থাকবে না শিক্ষিত হবে? আপনার ঘরের ছেলে মেয়েটা পড়াশুনো শিখে কি করবে? হকারি করবে না শিক্ষকতা করবে? মুখ্যমন্ত্রী বলছেন অনার্স পড়লেও মাস্টার ডিগ্রি করলেও চপ মুড়ি বিক্রি করতে, সেইটা কি আপনার ঘরের ছেলে মেয়েকে আপনারা চান? কারণ কোনো আপনি কতদিন জেলে ভরে রাখবেন? জেলে ভরে রাখবেন, এই তদন্ত করে জেলে ভরে তো এদেরকে থামাতে পারবেন না, এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে। যারা চোর তাদেরকে ক্ষমতা থেকে, মমতাকে সরিয়ে দিলেন, আরেকজন বসে দুর্নীতি করবে। তৃণমূলের মডেলটাই দুর্নীতির মডেল। যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন এরপরেও তারা আসল অপরাধী। যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা বিদ্যাসাগরের বাংলায় শিক্ষা বিক্রিকে অনুমোদন দিচ্ছেন। যারা এরপরেও তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা রবীন্দ্রনাথের বাংলায় চাকরি চুরিকে অনুমোদন দিচ্ছেন। আপনারা বাঙালি জাতির কপালের ওপরে শিক্ষা বিক্রির, চাকরি চুরির কলঙ্কটা লেপে দিচ্ছেন। দোষটা ভোটারদের। আমি আবারও বলছি, সিবিআই তদন্ত, ইডির তদন্ত, জেল হেফাজত কিচ্ছু করে হবে না, তৃণমূলকে সরাতে হবে। এই একটা সর্বভুক চোর দল, চুরি করার দল, একে সরাতে হবে, তবেই বাংলা বাঁচবে, তবেই বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচবে। চার্জশিট থেকে আমরা আরো জানতে পারছি যে দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ভাঙতে রণকৌশল হিসেবে বেছে বেছে আন্দোলনকারীদের কয়েকজনকে চাকরিতে নিয়োগ দিয়েছিলেন, নিয়োগ করেছিলেন। একদম হয়েছে। রীতিমতো অফার দেওয়া হতো মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে আন্দোলনটাকে ভেঙে দাও। আমরা কি একজন নাম ছিল না, মইদুল স্যার কিরকম একজন, যিনি বিশাল আন্দোলন গড়ে তুলেছিলেন, তিনি হঠাৎ তৃণমূলের পতাকা ধরে, হঠাৎ ব্রাত্য বসুর হাত ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলে দিয়েছিলেন। কেন? কোন শর্তে? কোন সমঝোতায়? এবং এখনো যারা আন্দোলন করছেন তাদের একাংশকে টাকা দিয়ে কিনতে চায় তৃণমূল কংগ্রেস। কারণ টাকাটা কার? টাকাটা তো আমার আপনার থেকে লুটে নেওয়া টাকা, আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে চাকরি দেওয়ার নাম করে লুটে নেওয়া টাকা। তো সেই টাকার লুটের টাকায় 10টা আন্দোলনরত চাকরি প্রার্থীকে কিনে নিতে তৃণমূলের কি যায় আসে? এতে যদি আন্দোলন ভেঙে দেওয়া যায়। আসল আন্দোলনটা 26-এর নির্বাচনের আন্দোলন, যেই আন্দোলনটা হবে সাইলেন্ট আন্দোলন, চুপচাপ আন্দোলন, চুপচাপ পদ্মে ছাপ তৃণমূল সাফ। এই আন্দোলনটাই একমাত্র পারে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে। কারণ কোনো আন্দোলন করে আপনি হিংসাত্মক আন্দোলন করতে পারবেন না, ভারতবর্ষের সংবিধান তা অনুমোদন দেয় না। তো তাহলে আপনাকে আন্দোলনের মাধ্যমে যদি তৃণমূলকে নামাতে হয়, তাহলে নবান্নের মসনদ থেকে নামানোর একটাই রাস্তা, 26-এ প্রত্যেকটা ভোট তৃণমূলের বিরুদ্ধে দিন। নো ভোট টু মমতা। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.